সবাই জানে একসময় মানিকগঞ্জের দৌলতপুর ইউনিয়নের এই বাঘুটিয়া গ্রামেও এক ধরনের অন্ধকার ছিল। হয়তো রোদ উঠত, বৃষ্টি নামতো, রাত নামতো, কিন্তু তারপরেও সেই আলোটি ছিল না, সেই রংটি ছিল না। তারা বিদ্যুতের ছোঁয়া পেত না। বিদ্যুতের ছোঁয়া পাওয়ার কোনো সম্ভাবনাও সাধারণ যেই বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থা আছে তাতে নেই। মাত্র ৩ বছর আগে পরীক্ষামূলকভাবে এখানে একটি ছোট্ট পাওয়ার গ্রিড বসেছে, আর তাতেই রং লাগতে শুরু করেছে এই ছোট্ট গ্রামটির মানুষের জীবনে। গ্রামের নাম বাঘুটিয়া। ঢাকা থেকে ৫০ কিলোমিটার দূরে মানিকগঞ্জে, যেখানে পদ্মা আর যমুনা একটা কোণা একসাথে মিশেছে, সেই পদ্মা যমুনার মিশেলের নদী বেয়ে অনেকখানি ভেতরে যেতে হয়। অর্থাৎ মানিকগঞ্জ থেকে ২ কিলোমিটার ভেতরে নদীপথ। যেতে হবে ইঞ্জিন নৌকায়, প্রায় ১ ঘন্টার যাত্রা। তারপর চর, সেই চরের উপরে একমাত্র বাহন মোটরসাইকেল। সেই মোটরসাইকেলেই ১৫ মিনিটের যাত্রা। তারপর বাঘুটিয়া এবং তার আশেপাশের গ্রাম। সেখানেই একটি সোলার বিদ্যুৎ কেন্দ্র, মিনি গ্রিড। কি করেন? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। কলেজ আছে এখানে? না, এখানে কোনো কলেজের ব্যবস্থা নাই। তাহলে কলেজ কোথায় পড়েন? কলেজ আমাদের নদীর ওই পার যেতে হয়। জি। বিদ্যুৎ তো এখন আছে নাকি? হ্যাঁ, বিদ্যুৎ ইনশাল্লাহ এখন ৩ বছর যাবত আমরা পাচ্ছি। কি বিদ্যুৎ এটা? এটা সুপারস্টার একটা পাওয়ার প্ল্যান্ট। মানে ওই যে সূর্যের আলো থেকে যেই পাওয়ার হয় ওইটা হওয়ার কারণে শিপন আপনার কি কোনো সুবিধা হয়েছে? মানে আপনি ছোটবেলায় বা ৩ বছর আগে কেমন করে পড়াশোনা করতেন, এখন কেমনি করেন? ইনকাম বাড়ছে কিনা? হ্যাঁ, তরুণরা তো নানান রকমের কাজ টাজ খুঁজে আবার শহরে চলে যেতে চায়। এখন এখানকার মানুষ এইটুকু মানে বিদ্যুৎ পাওয়াতে কোনো উপকার হলো কিনা? জি জি, আমরা আগে ঘরের মধ্যে মনে করেন ছোট্ট একটা বাতি জ্বালায় লেখাপড়া করতাম, এখন আমাদের ওর থেকে অনেকটা সুবিধা হয়েছে। এখন আমরা বিদ্যুতের আলোতে লেখাপড়া করতে পারতেছি। আবার মনে করেন এলাকায় অনেক সুবিধার্থে সবাই ব্যবহার করতেছে বিদ্যুৎ। টিভি, ফ্রিজ এগুলো চালানো যাইতেছে। আগে যখন ৩ বছর আগে তো এভাবে টিভি দেখতে পারতেন, মোবাইল টোবাইল চলতো এসব নাকি? না, চলতো না আগে, আমাদের খুব কষ্ট হতো আগে। এখন আমরা অনেক সুখী। জি। আচ্ছা, কি স্বপ্ন দেখেন এখন? মানে টেলিভিশন দেখে এই মোবাইল চালায় অনেক কিছু তো দিন দুনিয়াটা এখন রঙিন হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে, অনেক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো বাউটার মতো এখন ধরা চলে, বাউটার মতো গ্রাম আমরা আশা করিনি যে এখানে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, কিন্তু ইনশাল্লাহ এটা হয়ে গেছে। বিদ্যুতের কারণে কি কোনো মানে নতুন করে স্বপ্ন, মানে আগে আগে হয়তো স্বপ্ন দেখতেন হাল চাষ করবেন, এখন নতুন স্বপ্নটা অন্যরকম হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। আগে ঠিক আছে আমরা মেশিন দিয়ে পানি দিতাম, এখন মোটর দিয়ে পানি দিই। তারপরে এখন অনেক সুবিধা। আগে তেল কিনা লাগতো, এখন তেল কিনা লাগে না, ইউনিট বললেই হয়। জি। আর হলো আগে মানে আগে কি বলতেন যে বড় হইয়া কি হমো, এখন কি বলেন? আগে বড় হয়ে একটা ভাবিনি, এখন ভাবতেছি বড় হয়ে অনেক কিছু আমার লেখাপড়া ভালো হবো। এখন আগে বাতি বাজে, তো এখন বাতি মানে এখন এই যে কারেন্ট আছে, কারেন্টে এখন সবসময় আলো জ্বলে। এই ভাইয়াটার নাম কি? আরিয়ান খান। আরিয়ান খান। চুলটাতে কি কাট এটা? এটা স্কোয়ার। স্কোয়ার? এটা কই দেখা যায়? এটা কোন নায়ক করে এটা? এটা হ্যাঁ, নায়কের নাম কি? হ্যাঁ, মানে এটা আমি নিজেই করি, কারণ এটা ভদ্র সিস্টেম। আচ্ছা।
কি বড় হলে নায়ক হইতে ইচ্ছা করে, সিনেমা যেতে ইচ্ছা করে না? না মানে ডিফেন্সের চাকরি করতে ইচ্ছে করে। ডিফেন্সের চাকরি করতে ইচ্ছা করে। এটা কি এখনই ভাবলা নাকি আগে ছিল, 3 বছর আগে? না ইয়ে এই এখনই ভাবি, কারণ এখন আমরা বিদ্যুতের আলোতে পড়তে পারি, আমাদের ভালো লেখাপড়া হয়, আর আগে আমরা এটা পারতাম না। দর্শক, আপনারা যারা এটি নিউজে চোখ রাখেন, আপনারা যারা আমাদের এই পরিবারের সদস্য, তারা জানেন এবারের পয়লা বৈশাখ আমরা উদযাপন করছি বিশেষ একটি থিম নিয়ে। আমরা বলছি নির্মল করো। এই নির্মল করোর সঙ্গে গ্রিন এনার্জি, অর্থাৎ কোনো রকমের কোনো পলিউশন না করে এই সূর্য থেকে পাওয়া যে শক্তি, স্বচ্ছ শক্তি, সেটা কি কোনোভাবে খাপ খায়? এই জিজ্ঞাসা নিয়ে আজকের পাওয়ার টক শুরু করছি। সামিট পাওয়ার টক অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকা বাঘুটিয়া থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার টকে তো অনেক হেভি জিনিস নিয়ে কথা বলি, কলকবজা, মেশিনপত্র, বিদ্যুৎ, মেগাওয়াট ইত্যাদি নানান কিছু নিয়ে। এর মধ্যে কোথায় জানি মনে হয় কি যে সে নিটোল, সহজ, বাংলাদেশের প্রকৃতির সাথে খাপ খাওয়া অনেক জিনিস বোধহয় নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, এরকম মনে হয় যে কেমন জানি জাঙ্ক লাগে, প্রকৃতির থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশের এই মানে মাটি, জল, হাওয়া থেকে বোধহয় বিচ্যুত হয়ে যায়। পাওয়ার হলেই এটা আমাদের কম্প্রোমাইজ করতে হবে, এরকম একটা ধারণা হয়। আপনারটা আমরা বলছি গ্রিন এনার্জি। নির্মল করার সঙ্গে কি গ্রিন এনার্জি কোনোভাবে খাপ খায়? বাংলাদেশের সঙ্গে কি খাপ খায়? আমি বলবো যে এটা অবশ্যই, কারণ আপনার গ্রিন এনার্জি অথবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি, এটা হচ্ছে যে আপনার পরিবেশের কোনো ক্ষতি করবে না। আপনার সোজা কথা, এই যে এখানে দেখেন যে এই যে আপনার যে বাগুটিয়া যে এলাকা, যে মানিকগঞ্জের যে আপনার বাগুটিয়া ইউনিয়নে আমরা যে বিদ্যুতায়ন করছি, যে এই আপনার সোলার মিনি গ্রিডের মাধ্যমে, এখান থেকে প্রতিদিন প্রায় 1000 ইউনিটের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় এবং আমরা প্রায় 1150 আপনার কনজিউমারকে দিই, যার মধ্যে 960টা হচ্ছে বাড়ি, আপনার প্রায় 150-এর উপরে দোকান আছে, তারপরে এখানে 13টা আপনার ইরিগেশন পাম্প চলছে, ওয়ার্কশপ আছে, ক্লিনিক আছে, তারপরে মসজিদ, মাদ্রাসা আছে, স্কুল আছে, এগুলো বিদ্যুতায়ন হচ্ছে। এবং এখানে কিন্তু একদম পরিবেশটা পুরো নির্মল থাকছে, কারণ এখান থেকে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে আমরা কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড জেনারেট করছি না, কোনো ডিজেল পোড়াচ্ছি না। মানে এর আগেও তো বাঘুটিয়া এই 1500 পরিবারের কথা আমরা বলছি যে এরা আলো দেখছে এখন এই মিনি গ্রিডের মাধ্যমে আলো দেখছে, কিন্তু তার আগেও আলো দেখতো, সেটা ডিজেল পুড়িয়ে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু পুরোপুরি অফ গ্রিড ছিল। মানে তারা যে আগে আলোটা দেখতো হয়তো বা কেরোসিনের কুপি অথবা হ্যারিকেন, অথবা যে বাজার এলাকায় দেখা যাচ্ছে যে ডিজেল তারা জেনারেটর চালাতো, অথবা সোলার হোম সিস্টেমের মাধ্যমে অল্প কিছু 2 ঘন্টা বা 4 ঘন্টার মতো আপনার বিদ্যুৎ পেত, তারপরেও আপনার মিনিমাম। কিন্তু এই মিনি গ্রিডের মাধ্যমে আমরা যেটা করছি, শুধু এই বাগুটিয়ায় এরকম এখন 21টা মিনি গ্রিড সারা বাংলাদেশে আপনার কাজ করছে। এবং 21টা মিনি গ্রিডের মাধ্যমে আমরা যেটা করছি 24 ঘন্টায় আমরা বিদ্যুৎ দিচ্ছি একদম শহরের মতো। আপনি যদি দেখেন যে এখান থেকে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে একদম ট্রান্সমিশন লাইন, শহরের মতো যে ট্রান্সমিশন লাইন দেখা যাচ্ছে, এটার মাধ্যমে মানে 220 ভোল্টের আপনার বিদ্যুৎ পাচ্ছে। এবং আমরা শহরে যা কিছু ব্যবহার করতে পারি, এখানেও মানুষজন, গ্রামের মানুষজন সমস্ত জিনিস আমি তো দেখলাম যে ফ্রিজ চলে, তারা এখানে ফ্রিজ চলতেছে, এখানে আপনার ওয়ার্কশপ চলতেছে, আপনার ইরিগেশন পাম্প চলতেছে, রাইস মিলের আপনার প্রজেক্টের মধ্যে লেখা দেখলাম যে রাইস মিল আছে, সমিল আছে, তারপরে একটা আইস ফ্যাক্টরি আছে, পুরো শহরের মতো। কিন্তু আপনি যেটা বলছেন যে পরিবেশকে সম্পূর্ণভাবে মানে 100% আপনার নির্মল রেখেই আমরা এই বিদ্যুৎটা প্রোভাইড করছি। আমি জানি আপনি জার্মানিতে পড়াশোনা করেছেন, আর এই যে সোলার ব্যাপারটা, যেটা যে সারা বিশ্বে সোলার নিয়ে এক ধরনের ডিবেট তৈরি করা হয়। এই যে বড় বড় তেল কোম্পানিগুলি, ফসিল ফুয়েল যারা বিক্রি করে, যারা ওয়ার্ল্ড লিডার আর কি, তাদেরই একটা বলবো যে কনস্পিরেসি, যে যেসব দেশে, বাংলাদেশের মতন এরকম দেশে আমরা 24 ঘন্টার মধ্যে প্রায় 10 ঘন্টা একেবারেই একরকম আলো পাই, একেবারে পাওয়ারফুল পাওয়ার পাই। না 10 ঘন্টা না, 24 ঘন্টায়। 24 ঘন্টায় আমরা কিন্তু 24 ঘন্টায় বিদ্যুৎ দিচ্ছি। আচ্ছা, না একদম বিদ্যুৎ সরমত। দিচ্ছি, কিন্তু আপনি যে সোর্সটা আমরা বলছি যে এটার প্রাইমারি সোর্স তো সূর্য। প্রাইমারি সোর্স সূর্য আমরা ধরেন 10 থেকে 12 ঘন্টা পাই। কিন্তু এখানে আমরা যেটা করি যে আমাদের সিস্টেমটা যে আপনার সূর্য থেকে যেটা পাই ওটা তো সরাসরি দিনের বেলা লোডগুলোতে ডিরেক্ট যায়। আর অ্যাডিশনালটা আমরা ডিজাইনটা এমনভাবে করেছি যে অ্যাডিশনাল যে বিদ্যুৎটা
আমাদের রাতের প্রয়োজন হয়, ওটা আমাদের ব্যাটারি ব্যাংক আছে, সেই ব্যাটারি ব্যাংক আবার স্টোর হয় ওখান থেকে। রাতের বেলা আমরা হচ্ছে আবার গ্রিডে আমরা বিদ্যুৎ না, দিই। আমরা বলছি কি সেই আন্তর্জাতিক পলিটিক্সের কারণেই কি এই যে এই প্যানেল মানে প্রথমত যে ইস্যু যে কিসের কি এইসব সৌরবিদ্যুতের কথা আপনারা বলেন, আমরা এই পাওয়ার টক অনুষ্ঠান যখন করি তখন বলে যে এত জায়গা কোথায় পাবে, এগুলার খুব দাম, তারপরে এতদিনেও এটা অতটা বাজার পায়নি আমাদের এই অঞ্চলে, যেখানে নাকি আমাদের প্রাইমারি সোর্স মানে এই সূর্যটা মানে অনেক বেশি। ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা করলে তো কখনো, ওরা তো 8 মাসই বরফের তলে অথবা সূর্যের চেহারা দেখে না, কিন্তু পলিটিক্সটা ওইখান থেকে আসে। সো মানে সেইটাকে কোনোভাবে আমরা চ্যালেঞ্জ করতে পারিনি আমাদের টেকনোলজি দিয়ে। আমার যেটা মনে হচ্ছে যে আপনি যেটা বলেছেন মুনিয়াপা, এটা সত্য যে এটা আমরা অলরেডি ওভারকাম করে ফেলেছি। কারণ একটা সময় ছিল যখন বিশেষ করে অয়েল জায়ান্ট আমরা যাদেরকে বলতাম, ধরেন শেল, শেভরন বা এরকম যারা আছে, এটাও 7 সিস্টার্স ওই রকম তারা হচ্ছে কি আপনার এই সেক্টরটাকে একটা সময় ছিল যারা আপনার গ্রো করতে নিয়ন্ত্রণ করতো, কনস্পিরেসি। জি, কিন্তু এখন যেটা হচ্ছে যে সোলার টেকনোলজির দাম এত কমে গেছে, আপনি যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে এই সোলার টেকনোলজি থেকে এখন পৃথিবীর অনেক জায়গায় এটা হচ্ছে আমরা চিপেস্ট সোর্স অফ এনার্জি বলি। আমাদের পাশের দেশ আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, যে ইন্ডিয়াতে কিন্তু আপনার এখন 4.5 থেকে 5 সেন্টস প্রতি ইউনিট সোলার থেকে বিদ্যুৎ হয়ে ন্যাশনাল গ্রিডে দিচ্ছে, যেটা আমাদের দেশের যে কোনো আপনার জ্বালানির থেকেও উৎপাদন খরচ এর চেয়ে কম। আপনার মিডল ইস্টে যদি যান ওখানে দেখা যাচ্ছে আপনার 3 সেন্টসের কম, তার মানে প্রায় 2.5 টাকার মতো। এবং বাংলাদেশে একটু বেশি কোনো, কারণ ওদের দেশের মতো আমাদের রেডিয়েশনটা মানে সূর্য থেকে আমরা যে আলোটা পাই ওইটা অত বেশি না, আমরা যেটা পাই মডারেট। কিন্তু আবার ধরেন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোর কথা বললেন, যে আপনি জার্মানি বা নরওয়ে যারা আছে তাদের চেয়ে কিন্তু আমাদের বেশি, কিন্তু তারা কিন্তু অলরেডি জার্মানি প্রায় তাদের অ্যারাউন্ড 30% মতো কিন্তু আপনার সোলার নিয়ে আসছে। আর আপনি যদি আরেকটা জিনিস দেখেন কেন এটা ওভারকাম করছে, আমি যদি 2017 সালে পুরো পৃথিবীতে আপনার যত নতুন পাওয়ার প্ল্যান্ট হয়েছে তার 70% ছিল আপনার নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক। এবং 2009 সালকে আমরা যারা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করি তাদের জন্য ইম্পর্টেন্ট। 2009 সালে হচ্ছে ইউরোপ প্রথম মহাদেশ হিসাবে আপনার তাদের নতুন যে পাওয়ার প্ল্যান্ট হয়েছিল তার বেশিরভাগ করেছিল সোলার, 50%-এর বেশি। মানে কিন্তু ওদের আবার এতটা নিরবিচ্ছিন্ন সোলার নাই, মানে প্রাইমারি সোর্স নাই, কিন্তু ওদের নবায়নযোগ্য জ্বালানি যেটা আছে অল্টারনেট সোর্সগুলো। কিন্তু মানে এখানে একটা মানে ফাঁক আছে, যে যেমন ধরেন যে অলরেডি এরা ডেভেলপড, হ্যাঁ, এরা উন্নত হয়ে গেছে, তাদের ইন্ডাস্ট্রি সবকিছু, ইন্ডাস্ট্রি মানে কি তারা তো এগুলো আসলে এই অঞ্চলে তারা এখান থেকে তারা ইম্পোর্ট করে ইত্যাদি। সো ওই ডেভেলপ দেশে 3 মাস আলো থাকুক আর 10 মাস আলো থাকুক, সেখানে তারা সোলারের উপরে যেতে পারে। দ্বিতীয়ত তাদের প্রচুর জায়গা আছে। কিন্তু আমরা যখন নাকি একটি এরকম মানে গ্রোয়িং কান্ট্রি, আমাদের হেভি পাওয়ার লাগবে, আমরা 2030 সালের মধ্যে আমাদের 40,000 মেগাওয়াট উৎপাদন করতে হবে। তো সেইখানে তো এই সোলার নিয়ে সবাই যেরকম করে বলে যে এইটা দিয়ে তো আর হবে না, মানে দেশজ ঘাসজ পদ্ধতি দিয়ে তো আর হবে না। আসলে এটা ছোট হিসেবে একটা সময় আমি বলবো যে একটা সময় এটা সত্যি ছিল, কিন্তু বর্তমানে এটা সত্যি না। কারণ আপনি যদি আমি যেটা বললাম পুরো ওয়ার্ল্ড ওয়াইডে দেখেন, এক সময় কিন্তু বাংলাদেশের জন্য আমি আজকে এখানে বলছি সোলারটাই হয়ে যাবে আমাদের মেইন স্ট্রিম এনার্জি। এবং আমাদের যে ফিউচারে আমি আপনাকে বলি 2050 সাল বা ওই সময়ের দিকে আপনার দেখবেন যে আমাদের টোটাল যা জেনারেশন তার মেজরিটি হয়ে যাবে সোলার। জায়গা, হ্যাঁ, বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে জায়গা। তাহলে সেটা আপনি কিভাবে বলেন? আমাদের তো জায়গা বেড়ে যাবে না, তাই না? আকাশের উপরে তো আরেকটা আকাশ হবে না, রাইট, এটা হবে না। কিন্তু বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে আপনার কৃষি জমি না, যেগুলোতে আপনার কৃষিকাজ হয় না। তারপরে যেমন ধরেন আমাদের যে কাপ্তাই লেক আছে, সেটা দিয়ে তো আমাদের বাংলাদেশের এই বিদ্যুতের চাহিদা, আমাদের যে গ্রোয়িং বাংলাদেশ, আমরা উন্নয়নের অগ্রযাত্রার বাংলাদেশ, সেটা দিয়ে তো নিশ্চয়ই হবে না। যে কোথাও হয় না তাতে কি হয়েছে? সেখানে তো সব ডেভেলপাররা যাবে, তার বাড়িঘর বানাবে এবং ফেলে রাখবে। আমি আসলে ওইভাবে বলছি না। আমি নিজে এখন যেটা স্টাডি করেছি, এখন মিনিস্ট্রির আন্ডারে আমি একটা কাজ করছি বাংলাদেশের 2041 সাল নাগাদ আপনার ধরেন সোলার এনার্জির রোড ম্যাপের কাজটা আমি করতেছি। তো তাতে আমি দেখলাম যে বাংলাদেশে এমন কতগুলো আপনার পকেট জায়গা রয়ে গেছে, যেমন ধরেন আপনার একটা চরের মতো এলাকা বা যে সমস্ত জায়গায় আপনার কৃষিকাজ হয় না। এবং বাংলাদেশে কিন্তু মন্ত্রণালয়ের একটা গাইডলাইন আছে যে কোনো কৃষি জমি ব্যবহার করে আমার সোলার প্রজেক্ট আমি করতে পারবো না। তারপরে যদি কাপ্তাই লেকের কথা ধরি, কাপ্তাই লেকের আপনি যদি দেখেন, কাপ্তাই লেকে প্রায় হচ্ছে 500 স্কোয়ার কিলোমিটার হচ্ছে আমার জায়গা আছে, যে জায়গায় পানি আছে, তার যদি আমরা 10%ও আমরা মানে ইউজ করতে পারি আপনার ফ্লোটিং সোলার দিয়ে, তাহলে কিন্তু আমরা প্রায় 2000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ আমরা ওখান থেকে তৈরি করতে পারি। তারপরে ধরুন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ আছে, ভেরি রিসেন্টলি আমরা যেটা করেছি একটা নেট মিটারিং পলিসি
আপনার মিনিস্ট্রি আপনার অ্যাডাপ্ট করেছে, যেটার ইনিশিয়াল ড্রাফটটা আমি করেছিলাম। তো ওইটাতেও যদি আপনি দেখেন যে আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করেছি যে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়াল যে রুফটপগুলো আছে ওখান থেকে প্রায় 2000 মেগাওয়াটের মতো আমার বিদ্যুৎ আসতে পারবে, মানে সোলারের বিদ্যুৎ। এবং সেখানে আমরা যেটা করেছি আপনার নেট মিটারিং পলিসিতে, সেটা হচ্ছে যে আপনার বাড়ির ছাদে অথবা আপনার ইন্ডাস্ট্রির যে রুফটপ, যেগুলো কিন্তু কোনো কাজে লাগে না, রুফটা কিন্তু এমনিই পড়ে থাকে, সেই রুফটাকে যদি আমরা মানে আপনি ইন্ডাস্ট্রির রুফটপগুলো আপনি এবং কমার্শিয়াল বিল্ডিং এর, তাহলে ধরুন ওখান থেকে আপনার 2000 মেগাওয়াট আসবে। তো এরকম করে যে ফিউচারে আপনি যদি দেখেন, আমি যদি শুনতে অনেক ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা ইমপ্লিমেন্টেশনের মধ্যে খরচ ইত্যাদি বাংলাদেশে একটু স্লো কিন্তু হবে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আমাদের ইটকলের আন্ডারে যে কনসেশনারি লোন দেয় প্রায় 80%-এর মতো, 6% ইন্টারেস্টে, তাতে দেখা যাচ্ছে রুফটপে যদি আমরা সোলার সিস্টেম বসাই তাহলে তার ইউনিট কস্ট পড়ে হচ্ছে 6 টাকার মতো, অথচ ন্যাশনাল গ্রিড থেকে আমরা বিদ্যুৎ কিনি প্রায় 9 টাকার মতো। তা আমরা দেখেন আপনার বাড়ির ছাদে বা আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির ছাদে যদি আপনি একটা সোলার সিস্টেম বসান, তাহলে এই যে বিদ্যুৎটা পাচ্ছেন সোলার থেকে, এটার খরচ পড়তেছে আপনার 6 টাকা করে। তার মানে কি, আপনি যতই ইউনিট বিদ্যুৎ জেনারেট করবেন, আপনি প্রতি ইউনিটে কিন্তু আপনি 3 টাকা করে সেভ করতেছেন। আমরা অলরেডি যেটা করেছি আপনার ফারিস স্পিনিং মিল নামে, যে মাধবপুরে আপনার হবিগঞ্জের, ওখানে 1.1 মেগাওয়াট ওটা ছাদে বসিয়েছি। এবং ওইটার যিনি মালিক যে আসিফ ভাই, যে উনি বললো যে শাহরিয়ার ভাই, আমার এখান থেকে যা বিদ্যুৎ হয় প্রতিদিন আমি দেখা যাচ্ছে যে আমার ইটকলের যে কিস্তি, মানে আপনার ওই যে তারা যে লোনটা নিয়েছিল তার যে কিস্তিটা আসে, বলে কিস্তি দেওয়ার পরও প্রতি মাসে দেখা যাচ্ছে যে আমার 2 থেকে 2.5 লাখ টাকা আমার সেভ হচ্ছে। তার মানে আগে যে পরিমাণ বিদ্যুৎ দিতেন এখন তার চেয়ে আরও মানে তার কি সেভ হচ্ছে। এখন দেখেন ফিউচারে কী হবে। এবং সোলার টেকনোলজির আপনার সৌন্দর্যটা এইটাই যে এটার আপনার এফিসিয়েন্সি আস্তে আস্তে, আমি সৌন্দর্যটা একটু পরে দেখাবো, আমার দর্শকদেরকে একটু সাসপেন্সে রাখতে চাই। সৌন্দর্য দেখাবো তো, আর আমরা নির্মল করো এই কনসেপ্টে সামিট পাওয়ার টকের আজকের বিশেষ আয়োজনে বাইরে এসছি। অনেক রকমের মিথ আছে, অনেক ডিবেট আছে এই সোলার এনার্জি নিয়ে, কিন্তু করে তো দেখানো যায়, সেই করে দেখানোর জায়গায় আমরা এসছি। বাংলাদেশের খুব ছোট্ট একটি প্রজেক্টে এসছি, কিন্তু এর চেয়ে অনেক বড় বড় প্রজেক্ট চলছে এখন সোলার এনার্জিতে। এটার সৌন্দর্যের কথা বলছিলেন শাহরিয়ার আহমেদ চৌধুরী। সৌন্দর্যটুকু দেখার জন্য নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতি। সামিট পাওয়ার টক, আমরা বাঘুটিয়া থেকে আজকে সরাসরি এই পাওয়ার টক অনুষ্ঠানে সংযুক্ত হয়েছি। আপনারা সকলেই জানেন, আবারও বলছি, নির্মল করো আমাদের এবারের বৈশাখের আয়োজন এবং সেটারই থিম। এই থিমের সঙ্গে পাওয়ারের কি কোনো আসলে কনফ্লিক্ট আছে কিনা, কোনো বিরোধ আছে কিনা, তাই খুঁজতে খুঁজতেই আমরা বাঘুটিয়াতে এসেছি এমন একজন মানুষের কাছে, যিনি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, থেকেছেন ইউরোপে তিনি তার রুটির জন্য রয়ে যাননি, চলে এসেছেন দেশের জন্য কাজ করতে। বলছিলেন এই সোলার প্যানেলের সৌন্দর্যের কথা, কিন্তু আমরা যারা আসলে মানতে চাই না, নিতে চাই না, আবার আমাদের কিছু অবকাঠামোগত সমস্যাও রয়েছে, দেশটা ছোট, জায়গা কম, সেখানে আমরা কিভাবে এরকম শুধু প্যানেল দিয়ে জায়গাগুলো অ্যাবান্ডেন্ট করে রাখবো, মানে শুধু সূর্যের আলো পড়বে এবং কখনো আমরা লাইট ফ্যান জ্বলবে, সেটুকুর জন্যই তো যথেষ্ট নয়। আমাদের তো ধান লাগবে, টমেটো লাগবে, খাওয়া লাগবে, কিছু না কিছু মাটি থেকে কিছু হবে, নদী বহমান থাকবে। এই রকম বাস্তবতায় ছোট্ট একটি দেশে কিভাবে আসলে শাহরিয়ার আহমেদ স্বপ্ন দেখেন যে 2040-এর মধ্যে যদি এই টেকনোলজির যেভাবে দাম কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরই অনেক সম্ভাবনা, অর্থাৎ আমাদের মতো দেশেরই সম্ভাবনা, যেখানে আমরা আসলে 12 ঘন্টারও বেশি সারা বছর আলো পাই এবং 24 ঘন্টা এখান থেকে আমরা পাওয়ার দিতে পারি, শক্তি দিতে পারি। তো সৌন্দর্যের কথা বলছিলেন শাহরিয়ার ভাই, আমার কথার সাথে কি কোনো আপনার দ্বিমত আছে কি? না, অবশ্যই না। আমি যেটা বলছিলাম যে কেন আমরা যেটা বলছি যে এটা সম্ভব, তো আমরা যেটা বলছি নির্মল করার সঙ্গে সিম্পল লিভিং এবং আমাদের দেশজ যে রিসোর্স, বাংলাদেশের মধ্যে তো আমরা বলি যে সৃষ্টিকর্তা তো সূর্যটা ওইভাবেই ওরকম করে দিয়েছেন যাতে নাকি অনেক বড় কিছু। এই যে দেখেন আজকে আমরা যে চরটাতে এসেছি, মানিকগঞ্জের যে বাগুটিয়াতে, হ্যাঁ, মেইনল্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার আপনার দূরে, এখানের মানুষ কিন্তু 50 কিলোমিটার ভেতরে এসছি,
ঢাকা থেকে? হ্যাঁ, আচ্ছা, আর আমি বলতেছি যে মেইনল্যান্ড থেকে জি। আপনার 2 কিলোমিটারের বেশি এই জায়গার মানুষ কখনো বিদ্যুৎ পাবে যে ন্যাশনাল গ্রিডের মতো এটা চিন্তাই করেনি। কিন্তু এখানে আমরা প্রায় 1150 কনজিউমারকে আপনার 24 ঘন্টা বিদ্যুৎ দিচ্ছি, নির্মল বিদ্যুৎ দিচ্ছি, বিন্দুমাত্র আমরা পরিবেশের ক্ষতি করছি না। আচ্ছা, আর সৌন্দর্যের কথা যেটা বলছিলাম যে কেন আমি বলছি যে ফিউচারে বাংলাদেশের মেইন স্ট্রিম পাওয়ার হবে আপনার সোলার, তার কারণ হচ্ছে যে এই যে একটা প্যানেল দেখছেন, এই প্যানেলটা আমরা যখন এই প্রজেক্টটা স্টার্ট হয় হচ্ছে যে আপনার 2017 জানুয়ারিতে, তখন এই যে সাইজের প্যানেলটা, এটার এক একটা প্যানেল হচ্ছে 200 আপনার 65 ওয়াট করে আপনার বিদ্যুৎ তৈরি করছে। মানে এই একটা প্যানেল এই এতটুকু এতটুকু সাইজ, এই যে একটা আচ্ছা, প্যানেল আচ্ছা। আপনার 265 ওয়াট তৈরি করছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এই মুহূর্তে তখন এটা ছিল আপনার মোটামুটি হাইয়েস্ট এফিশিয়েন্ট প্যানেল। এই মুহূর্তে এই সাইজের প্যানেল দিয়ে আপনি প্রায় 300-র উপরে ওয়াট আপনার বিদ্যুৎ তৈরি করতে পারবেন। আর তখন এইরকম একটা প্যানেলের দাম ছিল প্রতি ওয়াট প্রতি আপনার দাম ছিল 40 টাকার মতো, আর এখন এটা আপনি হচ্ছে 30 টাকার নিচে আপনি পাচ্ছেন। তাহলে দেখেন যে গত 2 বছরে আপনার দাম কিন্তু 25%-এরও বেশি কমে গেছে। মানে এখানে আসলে Efficiency বাড়ছে। মানে তার মানে কি ওয়াট আপনার space কম ওয়াট লাগবে। ধরে আপনার দাম এইটা ধরে দাম। ওয়াট ধরে দাম, কিন্তু এইগুলো তো আর আমরা আমাদের টেকনোলজিতে তো আমরা বানাতে পারবো না, তো চায়না থেকে আসতে হবে। ইনিশিয়ালি আপনার যেটা হচ্ছে যেমন এগুলো চায়না থেকে আসছে, আগে সবগুলোই আসতো, এখন আমাদের দেশে কিন্তু 8-10টা আপনার অ্যাসেম্বলিং প্ল্যান্ট তৈরি হয়েছে। আচ্ছা। আপনার এই যে আপনার ইন্ডিভিজুয়াল যে সেল ম্যাটেরিয়ালগুলো, সেলটা বাইরে থেকে আসে, কিন্তু অ্যাসেম্বলিংটা বাংলাদেশে হয়। কারণ মানে আপনি নিশ্চয়ই জানেন যে এই এটা যে একটা খুব দামি ম্যাটার এটা লাগে যে এই সেল এটার জন্য যে সিলিকন। হ্যাঁ, সিলিকন আসলে খুব দামি না, ইটসেলফ সিলিকন হচ্ছে সস্তা। এবং আপনি যদি চিন্তা করেন যে পৃথিবীর উপরিভাগের rare তো। 28% হচ্ছে না, পৃথিবীর উপরে 28% হচ্ছে সিলিকন পৃথিবীর সারফেসে। তার মানে এর মেন উপাদান হচ্ছে আসলে বালি। আচ্ছা। বালি থেকে আপনার এই যে সিলিকনটা, কিন্তু এটা একটা প্রসেস করে আপনার এই পর্যায়ে নিয়ে আসা হয়, ওইটা না, আপনি বিশেষ ধরনের সিলিকন দরকার, যেটা নাকি আমাদের আসলে কক্সবাজারের সামনে ওই যে আমাদের ইনফ্যাক্ট আপনার এইটার গ্রেড যে সিলিকনটা, এটা হচ্ছে যে আপনার সিলেটের শাহজি বাজারে পাওয়া যায়, আচ্ছা। মাটির একটু নিচে। আপনার ধরেন 2-3 ফিট নিচে গেলেই আপনার এটা পাওয়া যায়। এবং কক্সবাজারে যেটা পাওয়া যায় ওখানেও আপনার এই গ্রেডের সিলিকন আছে, কিন্তু এটাতে রেশিওটা হচ্ছে যে একটু কম। ঠিক আছে, কিন্তু আপনার আর্থ ক্রাস্টে আমরা 28% হচ্ছে আপনার সিলিকন, যার ফলে হচ্ছে কি যে আপনার এটা ম্যাটেরিয়াল কস্ট কিন্তু খুব বেশি না, এবং এই জন্যই আপনি দেখছেন যে এটার দাম কিন্তু কন্টিনিউয়াসলি কমতেছে। হ্যাঁ, আর পলিটিক্সটা কমলে কি দাম আরো কমে যাবে আরো মনে কমবে, হয়, কারণ আরো আমরা তো কমবে। মাটি থেকেই পাচ্ছি ব্যাপারটা আর শুধু। এটা যেহেতু এফিসিয়েন্সিও বাড়তেছে, জি। এখন মনে করেন আমার এখানে যে প্রায় 2,41,000 ওয়াট যে আমরা বসিয়েছি, আপনার দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর পরে এই জায়গায় আপনি 2,41,000-এর জায়গায় 5 লক্ষ আপনার ওয়াটের প্যানেল বসাতে পারবেন, কারণ এটার এফিসিয়েন্সি আপনার যেভাবে বাড়ছে, এবং মার্কেট প্রাইসও কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কমছে। তা আমি যেটা এক্সাম্পল দিলাম, যে আমি নিজেও এটা বিশ্বাস করি যে ফিউচারে এইটাই হবে আমাদের হচ্ছে মেইন স্ট্রিম এনার্জি, কারণ কি এটা হচ্ছে যে আপনার পুরো নির্মল, আপনার এখান থেকে যে বিদ্যুৎটা তৈরি হবে, বিদ্যুৎটা হচ্ছে পুরো নির্মল, এবং এটাই হবে হচ্ছে আপনার চিপেস্ট সলিউশন। চিপেস্ট সলিউশন হওয়ার কারণ কি, কারণ আমি যে আপনাকে এক্সাম্পল দিলাম যে বাংলাদেশে যেহেতু আমরা বলি যে প্রতি আপনার দিনে গড়ে আমাদের প্রতি স্কোয়ার মিটারে আপনার 4.5 কিলোওয়াট আওয়ার আপনার এনার্জি এসে পড়ে, এবং এটা যদি আপনি ইন্ডিয়াতে যান, গুজরাট বা রাজস্থানে যান, ওখানে হচ্ছে 6-এর উপরে, আপনার যদি মিডল ইস্টে যান তাহলে 7-এর মতো। এই জন্য দেখা যাচ্ছে ইন্ডিয়া, গুজরাট অথবা রাজস্থান অথবা আপনার ধরেন মিডল ইস্টে আপনার এই সোলার থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ তৈরি করে তারা ন্যাশনাল গ্রিডে দিচ্ছে, এবং এটার কস্ট পড়তেছে বাংলাদেশি টাকায় 3 টাকা থেকে 4 টাকার মতো। হ্যাঁ, এখন বাংলাদেশে প্রথম যে প্ল্যানটা হয়েছিল আপনার হয়তো মনে আছে যে ওই আপনার জামালপুরের সরিষাবাড়িতে, সেটা থেকে সবচেয়ে বড় এখনো পর্যন্ত গ্রিড কানেক্টেড সিস্টেম, যে আপনার 3.5 মেগাওয়াট, মানে 3.28 মেগাওয়াট, ওইটার ডিজাইনেও আমি ইনভলভ ছিলাম। ওখানে কিন্তু গভর্নমেন্ট পাওয়ার কিনেছিল, যে পিপিএটা হয়েছিল যে আপনার 19 সেন্টস করে, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় কত আপনার অ্যারাউন্ড ধরেন 16 থেকে 17 টাকার মতো। আর লেটেস্ট গভর্নমেন্ট যে পিপিএটা আপনার মানে ট্যারিফ যেটা নেগোশিয়েট করলো পাওয়ার মিনিস্ট্রি, এটা হচ্ছে আপনার 10.75। তার মানে দেখেন আপনার কমে গেছে কত, প্রায় কিন্তু অর্ধেকের কাছাকাছি চলে আসছে গত 15 সাল, আর এটা কত 19 সাল, তার মানে কি 4 বছরের মধ্যে। তার মানে আগামী 4 বছরে যদি আরো অর্ধেক হয়ে আসে, তাহলে দেখেন এটা কিন্তু চিপেস্ট সোর্স হয়ে যাবে। না, কিন্তু আমরা বলছি যে এই যে কমে যাওয়ার যে গতিটা, হ্যাঁ, যদি আপনি খোঁজ খবর রাখেন, সুতরাং আপনারটাই আমাদেরকে মানতেই হবে। কমে যাওয়ার গতিটা কিন্তু খুবই ভালো, ট্রেন্ডটা খুবই ভালো, খুব দ্রুতই কমছে। যেটা 40 টাকা ছিল সেটা 30 টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে চলে ওয়াটে হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা কি সেটা নিচ্ছি? ধরেন খুব বড় বড় কোম্পানি কি এই জায়গায় আগ্রহ নিচ্ছে, যেখানে আমরা দেখছি এলএনজির ব্যাপারে আগ্রহ, আপনার অন্যান্য জায়গায় ধরেন থার্মাল
ওটাতে আগ্রহ। হ্যাঁ, কিন্তু এই সব ক্ষেত্রে আমি খুব বড় ইনভেস্টরদেরকে দেখছি না। এটা কি আপনি বোঝাতে পারছেন না সেই কারণে নাকি? না, এটা হচ্ছে কি আপনার গ্র্যাজুয়ালি আসবে। কেন ধরেন আজ থেকে কিন্তু আপনি যদি 5 বছর আগে বা 10 বছর আগের কথা চিন্তা করেন, থার্মাল এগুলো কিন্তু ছিল, সোলারে কিন্তু আলোচনা হতো না। বাংলাদেশ সরকার তার মানে আলোচনাটা আমরা অনেক পরে শুরু করেছি, যার কারণে যারা উদ্যোক্তারা তারা একটু সাহসটা পাচ্ছে। এটার আরেকটা কারণ হচ্ছে আপনার টেকনোলজির দামটা বেশি ছিল। আমি যেটা বললাম যে ধরেন 15 সালে আমরা যেটা পিপিএ করেছি, আপনার 19 সেন্ট ছিল, গভর্নমেন্টে কিন্তু ইন্টারেস্টেড ছিল না সোলার পাওয়ার কিনতে। কিন্তু এখন যেহেতু এটা কমে আসতেছে, তাহলে এটা এখন কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে। ফিউচারে যখন এটা দেখা যাচ্ছে আমার কনভেনশনাল পাওয়ারের চেয়ে কমে যাবে আরও, ধরেন আমরা এখন যেটা এলএনজি থেকে যে রেটে গভর্নমেন্ট কিনতে যাচ্ছে বা কিনবে, অথবা কয়লা থেকে আপনার যে রেটে কিনবে, সোলারের দামটা যখন তার চেয়ে কমে যাবে, তখন কিন্তু আপনাকে কাউকে কিছু বলতে আমার হবে এই না। জায়গাটা একটু তখন আগ্রহ সবাই আছে যে কয়লার সঙ্গে কি সোলার পাওয়ারের দামের আমি তুলনা করতে পারবো? অবশ্যই। একটা ছোট্ট বিরতির পরে আমরা আবারও শুনবো। সামিট পাওয়ার টকে আমরা আছি আজকে। নির্মল পাওয়ারের যে শক্তি, সেই শক্তি নিয়েই কথা বলছি। নির্মল কর আমাদের এবারের আয়োজনের ক্যাপশন, বৈশাখী আয়োজনের ক্যাপশন। আমরা আজকে পাওয়ার টকেও ঠিক সেই নির্মল পাওয়ার, গ্রিন পাওয়ার নিয়ে কথা বলছি বাঘুটিয়াতে, মানিকগঞ্জের বাঘুটিয়া, ঢাকা থেকে 50 কিলোমিটার ভেতরে, মানিকগঞ্জ শহর থেকে 2 কিলোমিটার নদীর ভেতরে আমরা দাঁড়িয়ে আছি একটি চরে। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। দেখছেন সামিট পাওয়ার টক, আমাদের বিশেষ এই আয়োজন, বৈশাখীর বিশেষ আয়োজন। আপনারা জানেন এটি নিউজে আমরা বৈশাখী আয়োজনের যে শিরোনাম রেখেছি নির্মল করো, তারই সূত্র ধরে আমরা একটু খোঁজার চেষ্টা করেছি পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি, এসব ক্ষেত্রে নির্মল করোর কোনো জায়গা আছে কিনা খুঁজতে খুঁজতে আমরা বাঘুটিয়াতে এসেছি। বাংলাদেশে আরও অনেক জায়গায় এরকম উদাহরণ আছে। সেরকম একটি উদাহরণ বাঘুটিয়াতে যিনি করেছেন, আমাদের সঙ্গে কথা বলছেন শাহরিয়ার আহমেদ চৌধুরী। তার কাছে শুনছিলাম যে কিছুদিন পরে হয়তো এরকমই হবে, কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার চেয়ে এই আমরা দেখছি যে সোলার থেকে পাওয়া যে বিদ্যুৎ, তার দাম হয়তো একটু কমই পড়বে, এরকম একটি আশাবাদ। বিরতির পরে সেই আশাবাদের কথাই জানাতে চাই শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে। থামিয়ে দিয়ে গেছিলাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যেটা অবশ্যই আপনি যদি দেখেন যে অলরেডি আমি যেটা বললাম যে আপনার ইন্ডিয়ার কথা বলেন, মিডল ইস্টের কথা বলেন, হ্যাঁ, তারা কিন্তু অলরেডি সোলার থেকে যে পাওয়ারটা জেনারেশন হচ্ছে এবং ন্যাশনাল গ্রিডে দিচ্ছে, এটা কিন্তু কয়লার চেয়ে দাম কম। বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, এখন কয়লাভিত্তিক যে জ্বালানিগুলো বা যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আসছে, তাদের ট্যারিফটা মোটামুটি 8 সেন্টসের কাছাকাছি। আর আপনি যদি দেখেন যে বাংলাদেশের প্রথম যে সোলার প্ল্যান্টটা হয়েছিল 2015 সালে, যেটার পিপিএ সাইন হয়, ওটা ছিল 19 সেন্টস। আর একদম লাস্ট যে সোলার প্ল্যান্টটা সরকার আপনার যে গ্রিড কানেক্টেড সিস্টেম, যেটা প্রাইস নেগোশিয়েট করলো, এটা হচ্ছে আপনার 10.75 সেন্টস ইউএস ডলার, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 9.5 টাকার মতো। তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি 4 বছরের মাথায় আমার কত 19 সেন্টস থেকে চলে আসলো কত 11 সেন্টসে। আরও যদি আপনি 3 বছর ওয়েট করেন, তাহলে 3 বছরে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আমার মানে টাইম ইজ মানি, এই সময়টা কি মানে অ্যাফোর্ড, সময়েরও তো একটা দাম আছে। কত 3 বছর অপেক্ষা করব, কত 3 বছর আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী বসে থাকবে, কত 3 বছর আমাদের ইন্ডাস্ট্রি হবে না, বড় বড় ইনভেস্টমেন্ট হবে না, তারপরে আমরা একটা সস্তা পাওয়ারে যাব। এটা কিন্তু না, এটা কিন্তু আমরা স্টপ করছি না। আপনি দেখেন যে একটা সময় কিন্তু আমরা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছি। আমরা কি একটু ভেতরে যাব আপনার এখানে? আমরা যেটা বলছিলাম, দেখেন বাংলাদেশ কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশের এবং যে ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আমার কি পাওয়ার ডিমান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকে। আপনার ধরেন 2005-06 আমাদের যা ডিমান্ড ছিল, এখন ডেফিনেটলি ডিমান্ড তার চেয়ে বেশি বেড়েছে। এবং আমরা যেটা বলছি যে 2041 সালে আমরা উন্নত বিশ্ব হব, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান আছে। ধরেন এই মুহূর্তে আমাদের জেনারেশন ক্যাপাসিটি যদি আমরা 16,000 মেগাওয়াট ধরি, 2040 সালে আমরা বা 30 সালে আমরা ধরতেছি যে আমাদের এটা 30,000 মেগাওয়াট আপনার প্লাস হবে, এবং 2041 সালে এটা হয়তো আমাদের 55,000 বা 60,000 মেগাওয়াট হবে। হ্যাঁ, এখন এর মধ্যে আবার দেখেন যে আমরা কিন্তু একটা সময় দেখা যাচ্ছে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, আমরা আমাদের যা
ন্যাশনাল গ্রিডের যা বিদ্যুৎ ছিল যে কনভেনশনাল তার চেয়ে অনেক বেশি দিয়ে কিন্তু আমরা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের আমরা পাওয়ার কিনেছি। তার মানে কি ইন্টারমিডিয়েট সময় ওই সময় আমাদের প্রয়োজন ছিল। ঠিক তেমনিভাবে আমরা বলছি যে এখন যে তার মানে তো একটা ট্রানজিশনাল একটা টাইম। কনভেনশনাল যে পাওয়ার প্ল্যান্টগুলো হবে এগুলো অনেকটা হবে কি আপনার বেজ লোডেও আসবে, প্লাস আপনার ট্রানজিশন হিসাবে কাজ করবে। কিন্তু ফিউচারে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী জুড়ে আপনি যদি ফিউচার এনার্জির ফোরকাস্ট দেখেন তাহলে সবাই বলছে যে ফিউচার হচ্ছে আপনার রিনিউয়েবলস, এটার কোনো অল্টারনেট নেই। কিন্তু আমরা কি ওই ফোরকাস্টটাকে খুব জোরে প্রচার করতে পারছি, নাকি এখানেও মানে কোনো পলিটিক্স? মানে ডেফিনেটলি পলিটিক্স তো সব জায়গায় থাকবে। তারপর আমি বলবো যে এখনও আমরা মানে বড়রা, শক্তিশালীরা যারা এইরকম কনভেনশনাল টা নিয়েই পার্সু করছে, তারা কেন এই একেবারে ধরেন প্রকৃতির দেওয়া এই ফার্স্ট আমরা বলি প্রাইমারি সোর্স সেটাকে পার্সু করতে দিবে? আরেকটা জিনিস কিন্তু এটাও সত্য, আপনি দেখবেন যে সব মানে আমরা কি মানে মানুষ কিন্তু সাধারণত একটু রিঅ্যাক্টিভ টাইপের হয়, প্রোঅ্যাক্টিভ কিন্তু না। দেখা যাচ্ছে ইনিশিয়ালি নতুন কিছু কিন্তু সবাই গ্রহণ করতে চায় না, যেটা কনভেনশনাল নিয়ে থাকতে চায়। কিন্তু যখন দেখা যাচ্ছে এটা প্রুভেন হয়ে যাবে এবং আপনার এটা বেশি বেনিফিট হবে, প্রফিট বেশি আসবে, তখন দেখা যাচ্ছে সবাই এর দিকে মানে সৌরশক্তি কি নতুন? এটা হলো আদি। সৌরশক্তি নতুন না, কিন্তু টেকনোলজিটা নতুন এবং আপনার এটার কস্টিং যেটা হায়ার ছিল এখন কস্টিংটা নিচে, ইঞ্জিনিয়ারিংটা নতুন, আমরা নতুন করে ভাবনাটা হয়তো নতুন, কিন্তু এইটা সৃষ্টির সঙ্গে সঙ্গেই ছিল। সূর্য না হলে, আলো না হলে, আগুন না জ্বললে আমরা আমাদের এগিয়ে চলাই হতো না। সেটাকে আমরা একটা অন্যভাবে আবার দেখার চেষ্টা করছি। আপনি আমাদেরকে এবার একটু টেকনিক্যাল পার্ট একটু দেখান। টেকনিক্যাল পার্ট আমরা বলবো যে আপনার এই প্রজেক্টটাতে তো প্রথমে বোধহয় জাইকা এবং ইটকলের আচ্ছা, এই প্রজেক্টের ফিনান্সিংয়ের কথা আমি বলি যে ফিনান্সিং হচ্ছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান আছে ইটকল নামে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। তারা এই সমস্ত আপনার অফগ্রিড এলাকা বিদ্যুতায়নের জন্য আপনার বিশেষ করে সোলার মিনিগ্রিডের জন্য আপনার একটা ফিনান্সিং ব্যবস্থা করেছে, যার 50% হচ্ছে গ্র্যান্ট, আচ্ছা 30% হচ্ছে সফট লোন 6% ইন্টারেস্টে, আর 20% হচ্ছে আপনার ইকুইটি, যে ইনভেস্টর যারা ইকুইট করবে। যেমন এখানে যে মানিকগঞ্জে যে বাগুটিয়া এই যমুনার চরে আপনার এই যে প্রজেক্টটা হয়েছে এটা হচ্ছে সুপারস্টার সোলার, তারা এটা করেছে। এখন এখানে আমরা বাইরে যে প্যানেল দেখলাম এখানে হচ্ছে 2,41,000 আপনার ওয়াটের প্যানেল আছে। এই প্যানেলগুলো থেকে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটা হচ্ছে ডিসি বিদ্যুৎ। এই বিদ্যুৎগুলো আপনার যে এই যে ইনভার্টারগুলো আছে এগুলোকে আমরা বলি গ্রিডটা ইনভার্টার। এটা কি করে ডিসি বিদ্যুৎটাকে আমাদের ব্যবহার উপযোগী 3 ফেজ বিদ্যুতে আপনার পরিণত করে। তো এটা কি করে আমার সরাসরি আপনার গ্রিড লাইনে দিয়ে দেয়। বাইরে যেমন আমার শহরে আপনি গ্রিড লাইন দেখেন 3 ফেজ গ্রিড লাইন, তার মাধ্যমে আপনার বিদ্যুৎ যাচ্ছে এবং আমার এই মুহূর্তে গ্রিডের যা ডিমান্ড আছে এখন এখান থেকে আমার এনার্জিটা তার চেয়ে বেশি তৈরি হচ্ছে। এক্সেস যে এনার্জিটা থাকছে যেখানে বাইরে প্রয়োজন নেই, আমার এই মুহূর্তে কনজামশন নাই, সেই এনার্জিটা এই ইনভার্টারগুলোকে আমরা বলি হচ্ছে অফগ্রিড ইনভার্টার বা বাইডিরেকশনাল ইনভার্টার। এরা কী করে এটাকে কনভার্ট করে 48 ভোল্ট ডিসিতে, পাশের রুমে আমার ব্যাটারি আছে, আমরা ব্যাটারি দেখব, ব্যাটারিতে আমার স্টোর করে। ব্যাটারিতে আমরা স্টোর করি কেন? কারণ রাতের বেলা তো আমার সূর্য থাকে না। রাতের বেলা যখন সূর্য থাকে না তখন এই ইনভার্টারগুলো কী করে ব্যাটারি থেকে ডিসি বিদ্যুৎটা নিয়ে আবার 3 ফেজ এসিতে কনভার্ট করে আমার গ্রিড লাইনে দিয়ে দিচ্ছে। তখন দেখা যাচ্ছে রাতের বেলা আপনার মানুষজন বিদ্যুৎ পাচ্ছে। তাহলে 24 ঘন্টায় আমার কী হচ্ছে এখান থেকে বিদ্যুৎ পাচ্ছি। পরদিন সকালবেলা যখন আবার সূর্য উঠছে তখন হচ্ছে কি আবার সোলার প্যানেল বিদ্যুৎ তৈরি করছে, মানে এটা তো মানে এটা একটা চেইন, এটা প্রতিদিন চলছে। এবং এটা আমার 2017 সালের আপনার জানুয়ারিতে স্টার্ট হয়েছে এবং এখন পর্যন্ত আপনার নিরবিচ্ছিন্ন আপনার বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। মধ্যে দিয়ে অবশ্য 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা হয়েছিল একবার শিলাবৃষ্টি হয়ে এখানে প্রায় 29টা প্যানেল আপনার ড্যামেজ হয়ে গেছে, এটা একটা হয়েছিল। আর আরেকবার হচ্ছে এখানে বজ্রপাত হয়ে আপনার কিছু ইনভার্টার পড়ে গেছিলো। কিন্তু আমাদের যেহেতু প্ল্যান্টটা আপনার ইন্স্যুরেন্স করা, কাজে আমরা ইন্স্যুরেন্স ড্যামারেজ পেয়েছিলাম। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই মিনিগ্রিড বিদ্যুৎ আসাতে তারা কিন্তু সবাই কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবহার করছে, ফ্রিজ, টিভি, এসি, ইলেকট্রিক্যাল সকল ধরনের কম্পোনেন্ট তারা ব্যবহার করতে পারতেছে এবং তারা অনেক স্যাটিসফাই। কিন্তু তাদের একটু অবজেকশন আছে যে 30 টাকা পার ইউনিট হলেও তাদের কাছে একটু ব্যয়বহুল হয়ে যায় যারা ফ্রিজ টিজ বা বড়ো কম্পোনেন্ট ব্যবহার করে। তো এইখানে তারপরও তারা অনেকটা স্যাটিসফাই, কারণ এইখানে আশা রাখে নাই কখনো যে এখানে তারা গ্রিড টাইট ইলেকট্রিসিটি পাবে এবং টিভি দেখবে আর ফ্রিজ চালাবে, এটা তো একটা অদ্ভুত একটা কখনোই চিন্তা করতে। কিন্তু এখানে আমরা যারা এন্টারপ্রেনিয়র আছি, যারা উদ্যোক্তা আছি, তাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম অবস্থা, কারণ তারা এখানে এত টাকা ইনভেস্ট করছে কিন্তু আসলে ডিজাইনে যেটা বলে যে এত ইউনিট উৎপাদন হবে, আমরা এত ইউনিট সেল করব, তাহলে আমাদের এখানে লাভ থাকবে, অ্যাকচুয়ালি সেটা হয় না। হ্যাঁ, সেটা অনেকটা দূরে থাকে, যার কারণে প্রতি মাসে আমাদের মতো যারা কোম্পানি আছে, এরকম হয়তো 20 থেকে 22টা কোম্পানি অপারেশনে আছে, তারা প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে বেশ অঙ্কের মানে লসে ভুগতেছে। সো এর পিছনে আপনি যদি বেশ অঙ্কের
অঙ্কের লসের কথা বলেন তাহলে কিন্তু সবাই খুব হতাশ হয়ে যাবে। আমরা যেটুকু বুঝি যে এটার একটা টাইম লাইন থাকে আর কি, যে এটা কত বছরের মধ্যে আপনারা লাভের মুখ দেখবেন সবগুলোই। আমরা প্রচলিত যেই মানে গ্রিড বিদ্যুতের যেগুলো দেখি সেখানেও একটা টাইম লাইন থাকে। সুতরাং যেদিন থেকে উৎপাদন শুরু করছে তারপরের দিন থেকে লাভ গুনতে থাকবে সেরকম হয়তো না, এত সহজ নয় হিসাবটি। কিন্তু যেভাবে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে বা যেভাবে করতেছি মানে ডিজাইনে যেটা বলা ছিল ঠিক এই লেভেলে যদি আমাদের উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনটা হতো হয়তো বা আপনার কথা ঠিক আছে যে সেই সময় টাইম লাইনের পরে আমরা লাভের মুখ দেখতাম, কিন্তু আমরা ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছি যে উৎপাদন হওয়ার মানে একটু সময়টা এখন একটু বেশি লাগবে। আচ্ছা, আর এখানে কোনো কর্মসংস্থান, নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে কিনা, ছোট ছোট উদ্যোক্তা আগ্রহী হচ্ছে কিনা, মানে এটার কারণে? এখানে একটা এক্সাম্পল দেব, অত্র এলাকায় কিন্তু কোনো আইস ফ্যাক্টরি ছিল না। তো এখানে আমাদের বিদ্যুৎ আসাতে তারা আমাদের সাথে কথা বললো যেটা দিয়ে আসলে আইস ফ্যাক্টরি করা সম্ভব কিনা। আমরা তাদেরকে সাজেস্ট করলাম, পরামর্শ দিলাম, আস্তে আস্তে তারা কিন্তু আইস ফ্যাক্টরি তৈরি করলো। এখানে যে নদীমাতৃক এলাকা, এখানে প্রচুর মাছ উৎপাদন হয় এবং যারা জেলে আছে তারা কিন্তু অনেক দূর থেকে বরফ কিনে আনে এবং বরফ কিনে আনতে গেলে পরিবহন খরচে কিন্তু অনেক বেশি পড়ে যায়। সো এখানে যখন বরফটা উৎপাদন হচ্ছে তখন কিন্তু এখান থেকে নিতে পারছে, তাদের কষ্ট কিন্তু কমে যাচ্ছে। কথা হচ্ছিল মোটরসাইকেলে আস্তে আস্তে একেবারে নদীর পাড় থেকে আমাদেরকে যারা নিয়ে এসেছিলেন তাদের দু একজনের সঙ্গে অনেকে বলেছেন যে হ্যাঁ, এখানে যে গুণগত কিছু পরিবর্তন হয়েছে, আমরা বলতেই পারি না যে একটা বড় ইন্ডাস্ট্রি সেখান থেকে কর্মসংস্থান হয়েছে, হয়তো হবে, কিন্তু হওয়া শুরু হয়েছে, ভাবনা শুরু হয়েছে শুধুমাত্র ঘরে ঘরে আলো পৌঁছার কারণে। এখন টেলিভিশন দেখেন, অনেক জায়গায় আমরা ডিশের লাইন দেখতে পেয়েছি, বড় অ্যান্টেনা দেখতে পেয়েছি, রাইস মিলের গুলো চলে, সমিলগুলো চলে। ছোট ছোট উদ্যোক্তারা এখন আগ্রহী হচ্ছেন। এখন অনেক বড় উদ্যোক্তারা অঙ্ক করে এখনই এখানে তেমন কোনো লাভের ছবি দেখতে পান না, কারণ যখন এরকম দুর্গম এলাকায় যাওয়া হয় তখন তো সেখানে মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ থাকে না। সুতরাং পার ইউনিট 30 টাকা বা 40 টাকা কারা নেবেন, তাদের কি আসলে ক্রয় ক্ষমতাটা সেটা আছে, নাকি তাদের কোনো কর্মসংস্থানও আছে? এই নানান অঙ্ক করতে করতে বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাবে। এবং আমরা ঠিক আস্তে বলছি না, এই সেক্টরে বাংলাদেশের মানুষের মধ্যে যেই বোধটি আছে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, অনেক ভালো জিনিস নিয়ে এগিয়ে যায়। সেই আশাবাদটি থাকলো আমাদের আজকের অনুষ্ঠান থেকে, পাওয়ার টক থেকে, সামিট পাওয়ার টক থেকে। নির্মল করো এই আয়োজনে আমরা গ্রিন পাওয়ার বা স্বচ্ছ যেই শক্তি, সেই শক্তির ক্ষমতা, সেই অসীম ক্ষমতা নিয়ে কথা বললাম, কথা শুনলাম। সেই অসীম ক্ষমতায় বাংলাদেশ আরও এগিয়ে যাক। সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন।